অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের স্টুডিও থেকে আপনাদেরই রোজকার প্রিয় সরাসরি স্বাস্থ্য অনুষ্ঠান কেমন আছেন অনুষ্ঠান থেকে আপনাদের সাথে আমি পুরোটা সময় জুড়ে আছি ডক্টর তানজিয়া খানম তম্পা। যে বিষয়টি নিয়ে আজ আমরা কথা বলবো সেটি হার্নিয়া অপারেশন। আমরা প্রতিদিনই কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন রোগবালা এবং সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করি, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা কথা বলছি এই হার্নিয়া নিয়ে। আমরা অনেক সময় দেখা যায় যে চলাফেরা করতে গেলে অনেক সময় মুভমেন্টে অথবা কাশি দিতে গেলে আমাদের পেটের অথবা অন্ডকোষের কিছুটা অংশ কখনো ফুলে ওঠে। আমরা অনেকেই বুঝতে পারি না আসলে সমস্যাটা কি। অনেকেই জানেন যে হার্নিয়া, কিন্তু আসলে হার্নিয়া ব্যাপারটা কতটুকু সঙ্গত কিংবা ফিজিক্যাল কোনো সমস্যা কিংবা শারীরিক অথবা এটার কোনো চিকিৎসা কীরকম অ্যাভেলেবেল আছে আমরা অনেকেই জানি না, বুঝি না। সে সমস্ত বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো, সে সাথে কথা বলবো হার্নিয়ার অপারেশন নিয়ে। নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সাথে আছেন স্টুডিওতে সার্জারি একজন বিশেষজ্ঞ। আসুন তার সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর হালদার কুমার গোলাপ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা আসলে কথা বলছি হার্নিয়া নিয়ে এবং হার্নিয়া অপারেশন নিয়ে। তবে তার আগে দর্শক আপনাদেরকে বলে দিতে চাই যে আমাদের এই অনুষ্ঠানটিতে শুধু আমরা দুজনেই যে কথা বলবো তা কিন্তু নয়, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সেটা কিভাবে? নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট এবং আপনাদের মতামতও জানিয়ে দিতে পারেন। সেটা কোথায়? ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি সেখানেও সম্প্রচারিত হচ্ছে, দেখানো হচ্ছে। আপনারা সেখানে কমেন্টস করতে পারেন। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। শুনতে থাকুন, দেখতে থাকুন, আর হ্যাঁ, প্রশ্ন করতে ভুলবেন না। ডক্টর হালদার কুমার গোলাপ, আমরা আসলে কথা বলছিলাম হার্নিয়া অপারেশন নিয়ে। প্রথমেই জানতে চাই হার্নিয়া কি? হার্নিয়া হচ্ছে আপনার শরীরের ভিতর থেকে কোনো কিছু বাইরে বের হয়ে আসা, এটাকে সহজ বাংলায় বলা হয় হার্নিয়া। ইউজুয়ালি হার্নিয়া বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের পেটের ভিতর থেকে যে অন্ডকোষের যে থলিটা থাকে সেখানে যেটা বের আসে, এটাকে আমাদের মেডিকেল টার্মে বলে ইঙ্গুইনাল হার্নিয়া। তা কমনলি হার্নিয়া বলতে আমরা ইঙ্গুইনাল হার্নিয়াটা বুঝি। আপনি যেমন বললেন যে এই যে ইঙ্গুইনাল হার্নিয়া, আমাদের রোগীরা তো দেখা যায় যে আসলে রুরাল এবং আরবান, মানে কেউ কেউ শহরে থাকে আবার কেউ গ্রামাঞ্চলে থাকে। তো গ্রামাঞ্চলের রোগীদের কিন্তু আসলে সুবিধার্থে অনেকে ইঙ্গুইনাল হার্নিয়া ব্যাপারটা কিন্তু বোঝে না। আপনার কাছে যদি জানতে চাই আসলে হার্নিয়ার প্রকারভেদগুলো কি কি এবং সহজ বাংলায় যদি একটু সুন্দর করে বুঝিয়ে বলেন। আচ্ছা, হার্নিয়া কথাটা এখন আর মেডিকেল টার্ম নাই। হার্নিয়াটা সবাই রোগীরা এসে আমাদের কাছে বলে স্যার আমাদের হার্নিয়া হয়েছে। তো এখন যেহেতু ইঙ্গুইনালটা কমন, এই জন্য হার্নিয়া বলতে ওটাই বোঝানো হয়। বাট আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন যে হার্নিয়াটা কোথায় কোথায় হইতে পারে। যেমন আমাদের আম্বলিকাল হার্নিয়া, ইউজুয়ালি ছোট বাচ্চাদের আমরা দেখি যে বাচ্চাদের নাভির কাছটা ফুলে থাকে, এটাকে আম্বলিকাল হার্নিয়া বলে। আবার অনেক সময় নাভির পাশ দিয়ে প্যারাআম্বলিকাল হার্নিয়া মেডিকেল টার্মে, এই যে ফুলে মহিলাদের বা যারা কাজ করে, মানে শারীরিক পেটে প্রেশার পড়ে এরকম কাজ করে, ভারী কাজ করে, হ্যাঁ, মাথায় ইয়ে করে, আরও কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে। দেন আসেন আমাদের আরেকটু আছে যেটা ফিমোরাল হার্নিয়া, অতটা কমন না। তারপরে আসেন হচ্ছে আপনার লাম্বার হার্নিয়া, এটাও কমন না। ইনসিশনাল হার্নিয়াটা আবার কমন, আগে অপারেশন হয়েছে যে জায়গাটায়, সেই জায়গাটা থেকে দেখা গেল আবার ফুলে গেল। তো আমরা কমনলি ইঙ্গুইনাল হার্নিয়া, আম্বলিকাল হার্নিয়া, ইনসিশনাল হার্নিয়া, এগুলোতে আমরা বেশি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই আসলে হার্নিয়ার কি চিকিৎসা একমাত্র শুধুই অপারেশন, নাকি আসলে আমরা তো অনেক সময় দেখা যায় যে অপারেশনের আগে আমরা যারা মেডিসিন নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে তাদেরকে ভালো করার চেষ্টা করি, তো হার্নিয়া কি কখনো ওষুধ দিয়ে ভালো হয়? হার্নিয়া সোললি সার্জিক্যাল ডিজিজ, বাট কোনো কোনো ক্ষেত্রে ওয়েট করা যেতে পারে, কনজারভেটিভ ম্যানেজমেন্ট। বাট ওষুধ দিয়ে হার্নিয়া ভালো হয়ে যাবে এটা আসলে ঠিক সম্ভব হয় না কখনো। এটা আসলে আমাদেরকে সার্জারি ডক্টরের কাছে যেতেই হবে যে কোনো ভাবেই। যদি ওয়েট করা হয় বা যেমন কিছুদিন ওয়েট করলে আম্বলিকাল হার্নিয়া, বাচ্চাদের যেমন কনজেনিটাল আম্বলিকাল হার্নিয়া, আমরা 2 বছর পর্যন্ত ওয়েট করি, অনেক সময় 2 বছর এটা ঠিক হয়ে যায়। না হলে আমরা ইউজুয়ালি 3 বছরের পরে যে আমরা এটা করি। তাই সেক্ষেত্রে অবজার্ভ করবো নাকি ওয়েট করবো, এটা আসলে সার্জন ডিসাইড করবে, এবং এর জন্য ওষুধ নাই, ওষুধ মেডিসিন না। খুব দারুণভাবে বললেন কিন্তু স্যার যে আসলে হার্নিয়াটা আমাদের ভালো করতে গেলে আসলে সার্জারি বিশেষজ্ঞের দ্বারস্থ আমাদের হতেই হবে এবং অপারেশন করতেই হবে। সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাই ছেলে মেয়ে অথবা নারী পুরুষ আসলে কাদের বেশি হার্নিয়া হয়, সেরকম কি কোনো প্রকারভেদ আছে? হ্যাঁ, প্রকারভেদ মানে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেশি হলে সেটা হচ্ছে হার্নিয়া প্রিডিসপোজিং ফ্যাক্টর।
ইউজুয়ালি যদি দেখা যায় আমাদের নর্মাল আরও কিছু যে সমস্যাগুলো আছে, যেমন কনস্টিপেশন, দেন আসলে হচ্ছে আপনার প্রস্রাবের যে আটকে যায়, মানে বিইপি যেটা বলি আমরা, প্রোস্টেটের যে প্রবলেমগুলো থাকে, এগুলোর কারণে পেটের প্রেশার বাড়ে। তো যেহেতু বিইপিআইস পুরুষদের হয় বা সব কিছু মিলে থাকে, হার্নিয়াটা পুরুষদের ইউজুয়ালি কমন। দেন ফিমোরাল হার্নিয়ার ক্ষেত্রে বলা আছে, ফিমোরাল হার্নিয়া আবার ফিমেলদের ক্ষেত্রে কমন। তো সেই ক্ষেত্রে আর ইনসিশনাল হার্নিয়া, সিজারের অপারেশনের পরে বা অন্য কোনো অপারেশনের পরে সেখান থেকে হার্নিয়া হচ্ছে, এটা তো অনেক ফ্যাক্টর, আলাদা একটা টপিকস। তো এটাই মানে মেইনলি ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বাড়তে থাকলে কন্টিনিউয়াস, এটা হার্নিয়াটার একটু চান্স বেশি। দারুণভাবে বললেন। আসলে কোনো কারণে যদি আমাদের পেটের ভেতরের প্রেশারটা বেড়ে যায়, আমাদের অনেকেরই কিন্তু দেখা যায় যে কষা পায়খানা, আবার প্রস্রাবের সমস্যা থাকছে। অনেকের সময় দেখা যায় যে নর্মাল ডেলিভারি, সিজার, সেই সময়ও হার্নিয়া ডেভেলপ করে যেতে পারে। আসলে নারী পুরুষ দুজনেরই হয়। আপনার কাছে জানতে চাই স্যার, এই যে হার্নিয়া যে অপারেশন করতে হয়, অপারেশন হার্নিয়া ভালো হয়, কোনো কি সাইন সিমটম কিছু থাকে? কখন আপনার ডিসিশন নেন যে আসলে হার্নিয়াটাকে অপারেশন করা উচিত? আচ্ছা, ইউজুয়ালি হার্নিয়াটা এর মধ্যে প্রকারভেদ আছে। যদি অবস্ট্রাক্টেড হয়ে যায়, যে হার্নিয়াটা তো ভিতর থেকে আসতেছে আবার চলে যাচ্ছে অনেক সময়, এমন একটা কন্ডিশন হলো যে এটা বাইরে এসে আর ভিতরে যাচ্ছে না, অবস্ট্রাক্টেড হার্নিয়া। তো সেই ক্ষেত্রে তো ইমার্জেন্সি। আরও খারাপ হলো হচ্ছে স্ট্র্যাঙ্গুলেটেড, মানে ব্লাড সাপ্লাই যখন কম্প্রোমাইজ হবে, তো সেই ক্ষেত্রে আরও ইমার্জেন্সি। বাট যদি এমন আমরা পেশেন্ট পাই যে অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে হার্নিয়া নিয়ে চলতেছে, ইভেন একটা পেশেন্ট পেয়েছিলাম যে তার স্ক্রোটাম পর্যন্ত অনেক বড় একটা ঝুলি, এটা নিয়ে সে মানে পুরো অন্ডকোষের মানে স্ক্রোটামটা অনেক বড় হয়ে গেছে আর কি, ভিতর থেকে দেখা গেলো সব চলে আসছে। তো কোনো সমস্যা হচ্ছে না, তারা এটা নিয়ে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তো এটা কুল কেস। তবে যদি ন্যারো নেক থাকে, ইনডিরেক্ট ইনগুইনাল হার্নিয়া হয়, ইয়াং এজে হয়, তাহলে অবশ্যই আমাদের এটা শুড বি কনসার্ন ইন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। নাহলে ওই যে অবস্ট্রাক্টেড যদি হয়ে যায়, তাহলে তখন আবার ইমার্জেন্সি আমাদের দৌড়াইতে হবে, তখন আমাদের অপারেশন করাটা জরুরি। দারুণভাবে বললেন। এক্ষেত্রে জানতে চাই যে আপনি যে বললেন যে হার্নিয়া থাকতে থাকতে অনেক বড় হয়ে গেল, অথবা পেটের ভেতরেই কোনো রক্তনালীকে শুকিয়ে ফেললো, অথবা সংকুচিত করে ফেললো, ছোট করে ফেললো, পেটের ভেতরে অনেক বেশি পেইন করে ফেললো, তখন আপনাদের কাছে আসছে। কিন্তু যদি আপনাদের কাছে না আসে, সময় মতো যদি হার্নিয়া অপারেশন না করে, তাহলে কি কোনো জটিলতা তৈরি হতে পারে? ডেফিনেটলি। এটা যখন রক্তনালীতে যখন প্রেশার দিবে ইনগুইনাল ক্যানাল থেকে, হ্যাঁ, স্ট্র্যাঙ্গুলেটেড, মানে ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজড, তখন তো তার বায়োলটা গ্যাংগ্রিন হয়ে যাবে। যদি বায়োল থাকে, বায়োল গ্যাংগ্রিন হয়ে গেলে তো পচে যাবে সেটা, তখন তো পেশেন্ট আস্তে আস্তে সেপ্টিসেমিয়া, শক চলে যাবে আর কি। এটা ইমার্জেন্সি কন্ডিশন। তো সেই ক্ষেত্রে যেগুলোর প্রিডিসপোজিং ফ্যাক্টর, যেটা মোর প্রন টু অবস্ট্রাক্টেড অ্যান্ড স্ট্র্যাঙ্গুলেটেড, সেক্ষেত্রে আমাদের এটা ইলেকটিভভাবেই ভালো দিনক্ষণ দেখে আমরা যেটা বলি একটা অপারেশন করে ফেলানো ভালো, তাহলে পরবর্তীতে এই ঝুঁকিগুলো এড়ানো যায়। আচ্ছা, মানে আসলে অপারেশনই যেহেতু অপশন, ওয়ান অ্যান্ড অনলি, মানে একমাত্রই ট্রিটমেন্ট অপশন, তাই যত তাড়াতাড়ি করে ফেলা যায় তত তাড়াতাড়ি মঙ্গল। আমরা যদি একটু ধরে ধরে হার্নিয়াগুলো নিয়ে কথা বলি, যদি মহিলাদের প্রসঙ্গে ফার্স্টে আসি, দেখা যায় যে এখন তো আসলে নর্মাল ডেলিভারির থেকে হয়তো বা সিজারিয়ানটা বেশি হচ্ছে, তো তাদের ইনসিশনস পড়ে অথবা সেলাই পড়ে, তো সেলাই দিয়ে কিন্তু হার্নিয়া মানে বেশ এখন কমন দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে ইনসিশনাল হার্নিয়াটাই কমন। সেক্ষেত্রে আপনারা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রোগীদেরকে গাইড করেন এবং ট্রিটমেন্টটা দেন? আচ্ছা, যদি ফার্স্ট প্রেগন্যান্সিতে হয় এবং পেশেন্ট যদি আরও বাচ্চা চায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কোনো অবস্ট্রাকশন বা যদি কোনো সমস্যা তার ইউজুয়ালি না হয়, তাহলে আমরা তাদেরকে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তার ফ্যামিলি কমপ্লিট করে দেন, তারপর আমরা হার্নিয়া সার্জারি করি। কারণ হার্নিয়াতে ইউজুয়ালি আমরা যেটা করি মেশ রিপেয়ার, হার্নিওপ্লাস্টি। মেশ রিপেয়ার করার পরে পরবর্তীতে এটা অ্যাবডোমেন ডিস্টেনশনের প্রবলেম হয়। এই জন্যে তাদেরকে আমরা যেটা বলি যে ফ্যামিলি কমপ্লিট হওয়ার পরে আমরা এটা হার্নিওপ্লাস্টি করে দেব। বাট যদি তার প্রেজেন্ট হার্নিয়াটা এমন হয় যে সেটাতেই সে প্রবলেম ফিল করতেছে, পেইন হচ্ছে, তার ডেইলি লাইফ হ্যাম্পার হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা তখন হার্নিওগ্রাফি করি। হার্নিওগ্রাফি করে দেন সেকেন্ড লাইফ মানে ফ্যামিলি কমপ্লিট ফলোড বাই ইফ রিকার
দেন আমরা হার্নিওপ্লাস্টি করি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এমন হতে পারে যে প্রথম পর্যায়ে যে অপারেশনটা করলেন সেই অপারেশনের পরবর্তীতেও আরো দ্বিতীয় তৃতীয় ধাপেও দরকার লাগলে আপনারা যেতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে একটা প্রশ্ন, অনেক রোগীরা কিন্তু এসে বলেন যে যেই ওয়েতে তাদের সেলাই করা হয়েছে, সিজারিয়ান ডেলিভারি করা হয়েছে, আবারও তারা সিজার করে বাচ্চা নিতে পারবে কিনা কিংবা সেখানে সেলাই করা যাবে কিনা, অনেকেই কিন্তু এই প্রশ্নটা করে। ইউজুয়ালি সিজারের পরে তো কসমেটিক দেয়, ইন্টারডার্মাল দেয় আর কি, ওই ইনসিশন দিয়ে কাটে। মানে কারোর যদি 3টা সিজার হয় তাহলে তো 3 জায়গায় কাটা হয় না। আচ্ছা, তো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এটা কি আসলে বাচ্চা কিংবা ফ্যামিলি কমপ্লিট হওয়ার পরই আপনাদের কাছে যদি ফাইনাল অপারেশনটা করে তাহলে সেটা ভালো হয়? না, মানে ফাইনাল অপারেশনটা মানে কি, যদি একটা বাচ্চার পরেই যদি তার এখন কোন টাইমে তার ইনসিশনাল হার্নিয়াটা ডেভেলপ করতেছে, সবার তো আর হচ্ছে না, কাদের হচ্ছে, কোন টাইমে ডেভেলপ করতেছে, আমরা প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকলে সেটা শুড বি অ্যাভয়েড ফার্স্ট, সেটা আগে স্টপ করার চেষ্টা করি, দেন আমরা আগাই। তো সেই ক্ষেত্রে যদি প্রথম প্রেগন্যান্সিতে যদি তার খারাপ অবস্থা হয়ে যায়, সিমটোমেটিক হার্নিয়া থাকে, অবস্ট্রাকটেড থাকে, তাহলে ইউজুয়ালি ইনসিশন হার্নিয়া অবস্ট্রাকশনের রেটটা কম। সেই ক্ষেত্রে আমরা সেভাবে গাইডলাইন করি। এটা ইন্ডিভিজুয়ালাইজড, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করবে। এটা সুন্দর করে বললেন। এই ক্ষেত্রে যদি এখন নারীদের থেকে বের হয়ে একটু পুরুষদের দিকে আসি, অনেক সময় দেখা যায় যে আপনি যেটা বললেন যে অন্ডকোষ দিয়ে হার্নিয়া, অন্ডকোষটা অনেক ফুলে গেছে, আপনি বলছিলেন যে স্ক্রোটাম অনেক ফুলে যায়, আবার আম্বেলিকাল হার্নিয়া হচ্ছে অথবা প্যারা আম্বেলিকাল হচ্ছে, মানে পেটের বিভিন্ন জায়গায় হার্নিয়া হচ্ছে। তো পুরুষদের ক্ষেত্রে যখন অপারেশনটা করেন তখন তাদের ক্ষেত্রে গাইডেন্সগুলো কীরকম থাকে? আচ্ছা, পুরুষদের ক্ষেত্রে হচ্ছে ইয়াং এজ ওল্ড এজ, আচ্ছা, দেন হার্নিয়ার যে টাইপ, ডিরেক্ট হার্নিয়া, ইনডিরেক্ট হার্নিয়া, অবস্ট্রাকটেড কিনা, রিডিউসেবল কিনা, স্ট্র্যাঙ্গুলেটেড কিনা, এই ফ্যাক্টরগুলোর উপরে ভিত্তি করে আমরা সেভাবে করি। আচ্ছা, মানে আসলে কি ধরনের জটিলতা তৈরি হচ্ছে তার শরীরে? জটিলতা তৈরি হয় ডেফিনেটলি যে কোনো সার্জারির পরেই তো জটিলতা আছে। সার্জারির পরে উন্ড ইনফেকশনের চান্স থাকে, দেন রিকার হওয়ার চান্স থাকে, দেন আমরা যে ম্যাশটা দিই, জালিটা, সেটা রিজেকশনের চান্স থাকে, অনেক ধরনের জটিলতা থাকে। ইয়াং এজে হলে আমাদের ওখানে ভাইটাল স্ট্রাকচার থাকে, তাদের যে ভাস ডিফারেন্স যেটা দিয়ে তাদের সিমেন্টটা যাবে সেটা ইনজুরি হওয়ার চান্স থাকে, ব্লাড ভেসেলে টেস্টিকুলার আর্টারি ইনজুরি হওয়ার চান্স থাকে, স্পারমেটিক কর্ড বলে আর কি। আমরা সেগুলো প্রিজার্ভ করে, এগুলো এখন আর হয় না, এগুলো আমাদের এই স্টেজে বা এই লেভেলে আর হয় না। মানে এখন এত মডার্ন ভাবে আপনারা সার্জারি করেন, এই প্রবলেমগুলো এখন এখন ইভেন ল্যাপারোস্কোপি অলসো, এখন তো ল্যাপারোস্কোপি হার্নিয়ার ল্যাপারোস্কোপিক সার্জারি আস্তে আস্তে ডেভেলপ করতেছে। এখন ইউজুয়ালি কাটতে হচ্ছে না, যদিও ল্যাপারোস্কোপিটা এখন লং লার্নিং কার্ভ, ডিউরেশন টাইম বেশি, কস্ট পড়ে যায় অনেক, সব ল্যাপারোস্কোপিটা এখন অতটা পপুলার হয়ে পারেনি, কিন্তু হচ্ছে ডেফিনেটলি বিভিন্ন জায়গায় হচ্ছে, আমরাও করছি। কিন্তু তাছাড়া আর নর্মাল যে হার্নিয়া, এটা এখন তো ইচ অ্যান্ড এভরি হসপিটালে হয় বলতে গেলে, ঢাকার বাইরে। আমরা এই ট্রিটমেন্টটা নিয়ে কথা বলবো এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেই সাথে কস্টটা নিয়েও কথা বলবো। তবে তার আগে একটু বাচ্চাদের হার্নিয়া নিয়ে কথা বলে আসতাম যদি, যে আপনিও বলছিলেন যে বাচ্চাদের কিন্তু নাভির গোড়ায় যে হার্নিয়া সমস্যাটা অথবা একটু ফুলে যাওয়ার ব্যাপারটা থাকে, খুব কাঁদলে দেখা যায় যে তাদের জায়গাটা ফুলে যাচ্ছে। বাচ্চাদের ইনগুইনাল হার্নিয়া হয়। আচ্ছা, বাচ্চাদের ইনগুইনাল হার্নিয়া হবে না এমন কোনো কথা নেই। তো বাচ্চাদের যে আপনি অপারেশনের কথা বলেন যে 2 বছর 3 বছর আগে অপারেশনটা করে ফেলতে বলেন, সেটা কি? এটা হচ্ছে আম্বিলিকাল হার্নিয়ার ক্ষেত্রে হচ্ছে আমরা ওয়েট করব, ইট শুড বি মেবি রিজলভ। হ্যাঁ, এই ব্যাপারটাতে আমরা ফিরছি। তবে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তার প্রশ্ন নিয়ে নিন। অবশ্যই। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম মোহাম্মদ ফারুক। জি ফারুক সাহেব, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যাঁ, জি ফারুক সাহেব শুনছি, আপনার বয়সটি বলে আপনার প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, ও আমার ফ্রেন্ড, আমার নাম ফারুক। জি, ফারুক বলো। ফারুক সাহেব, আপনি প্রশ্নটি করুন। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনি? জি শুনতে পাচ্ছি। হার্নিয়া মানে কত বছর বয়স থেকে হার্নিয়াটা শুরু হয়? মানে এটা কি বাচ্চাদেরও হয় নাকি একটা এজ থেকে শুরু হয়? আচ্ছা, এই বিষয়টি নিয়ে যদিও আমরা কথা বলেছি একবার, তারপরও আপনার সুবিধার্থে আমরা আবারও আপনাকে জানিয়ে দেব। স্যার, আমরা যদি আবার তার উত্তরটা দিতে পারি। উনি সুন্দর করে জানতে চাচ্ছিলেন যে আসলে হার্নিয়া কত বছর বয়স থেকে হয়। আচ্ছা, হার্নিয়া বাচ্চাদের অবশ্যই হতে পারে, কেন হবে না? এটা হচ্ছে কনজেনিটাল হার্নিয়া বলে। আম্বিলিকাল হার্নিয়া ইউজুয়ালি কনজেনিটাল, আর ইনগুইনাল হার্নিয়া হতে পারে, তার মধ্যে কনজেনিটাল আছে জন্মগত হার্নিয়া হতে পারে। হ্যাঁ, এটা যেটা আমরা বড়দের ক্ষেত্রে বললাম সেখানেও হার্নিয়া হয় এবং ইউজুয়ালি আম্বিলিকালও হয়, অর্থাৎ বাচ্চাদের হার্নিয়া হতে পারে। এখন যদি এরকম ফুলে যায়, কাশি দিলে ফুলে যায়, নাভির ফুলে যায়, অথবা তার যে কুস্কির ওখানে আমাদের বলে ওখানে যদি ফুলে যায়, বা স্ক্রোটাম যেটা বলে আর কি, ওখানে চলে আসতেছে কিছু,
একটা বড় হয়ে যাচ্ছে আর একটা ছোট, সেই ক্ষেত্রে অবশ্যই সার্জনের কাছে নিয়ে যেতে হবে। এটা হার্নিয়া মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। স্যার আপনি কিন্তু খুব সুন্দর করে বলছিলেন কিছুক্ষণ আগে যে বাচ্চাদের ক্ষেত্রে সার্জারির ব্যাপারটা কিভাবে তাদেরকে আসলে গুছিয়ে সার্জারি, কারণ আপনি আম্বিলিক্যাল হার্নিয়া নিয়েই কথা বলছিলেন। আম্বিলিক্যাল হার্নিয়ার ক্ষেত্রে আমরা ওয়েট করব। এটা এই প্রোটোকলটা হচ্ছে যে আম্বিলিক্যাল হার্নিয়াটা আপনার রিজলভ হয়ে যায় বা ঠিক হয়ে যাওয়ার একটা চান্স থাকে, এই জন্য 2 বছর বলা হয়, কিন্তু আমরা 3 বছর পর্যন্ত ওয়েট করি। কোথাও বলা আছে 4 বছর, তারপরে আমরা যদি না হয় তাহলে অপারেশন করি। এটা হচ্ছে ইন কেস অফ আম্বিলিক্যাল হার্নিয়া। আর নাভির গোড়ায় যদি ফুলে যায়, নাভিতে ফুলে যায়। স্যার আমরা এই বাচ্চাদের হার্নিয়া নিয়ে এবং তাদের চিকিৎসা নিয়ে আরো কথা বলবো, তবে এই পর্যায়ে আমাদেরকে নিতে হবে একটা ব্রেক। দর্শক, এই পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। নিশ্চয়ই বিরতির সময়ও আপনাদের চোখ আটকে ছিল কেমন আছেন অনুষ্ঠানে আমরা হার্নিয়ার অপারেশন নিয়ে কি বলছি সেটা জানার জন্য। ফিরে এলাম তাহলে আপনাদের জন্য, এবং আমাদের সাথে আছেন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর হালদার কুমার গোলাপ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হসপিটাল। স্যার, আমরা বিরতিতে যাবার আগে বাচ্চাদের নাভির গোড়ায় যে হার্নিয়া হয় সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি ট্রিটমেন্ট অপশন নিয়ে কথা বলছিলেন। বাচ্চাদের আরও কি ধরনের কোনো হার্নিয়া হতে পারে এবং সেক্ষেত্রেও কি অপারেশন একমাত্রই চিকিৎসা? এখানে একটু মজার বিষয় আছে। আম্বিলিক্যালে তো আমরা যেটা বললাম যে ওয়েট করা যেতে পারে। যদি বাচ্চাদের যদি ইনগুইনাল হার্নিয়া হয় সেই ক্ষেত্রে বলা হয় যে আর্লি অপারেশন করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, কারণ মোর প্রন টু অবস্ট্রাকশন। আচ্ছা, মানে অবস্ট্রাকশনস মানে বুঝাতে চাচ্ছেন যে পেটের মধ্যে আটকে যায়, ব্যথা হয়। হচ্ছে আটকে যায়, ব্যথা হয়, আর ভিতরে যায় না। নরমালি বাইরে আসে, ভিতরে চলে যায়। অনেকে বলে যে হাঁটার সময় আমার নিচে নামে, আবার শুয়ে যখন থাকি তখন ভিতরে চলে যায়। বাট সেক্ষেত্রে অবস্ট্রাকশন মানে আর যাচ্ছে না, আচ্ছা আটকে আছে। আচ্ছা, আমার কৌতূহল থেকে একটা প্রশ্ন, এবং অনেক সময় রোগীরাও জিজ্ঞাসা করে যে হার্নিয়াটা কি আসলে সব সময় কিছু একটা বের হয়ে আসবে পেট থেকে, অথবা অন্ডকোষ থেকে বের হয়ে আসবে, অথবা পায়ের মাঝখান সেখান থেকে বের হয়ে আসবে, এমনই হবে সব সময়, নাকি অনেক সময় পেটে ব্যথা নিয়েও আসতে পারে? এটা আপনি ডাক্তার, এই জন্য আপনি এই প্রশ্নটা আসছে, এটা রোগীদের মধ্যে আসবে না কখনো। হ্যাঁ, অবশ্যই ঠিকই বলছেন, এপিগ্যাস্ট্রিক হার্নিয়া, সেখানে তো এটা হচ্ছে এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট সেল অবস্ট্রাক্ট হয়ে থাকে আর কি, সেটা কিছু আর ভিতর থেকে আসবে না, সেটা ওখানে ওটা থাকবে এবং পেইন হবে, এবং আমরা যখন পরীক্ষা করব তখন সেখানে হালকা একটা সোয়েলিং পাবো। আমি মনে হয় প্রথমে এপিগ্যাস্ট্রিক হার্নিয়াটা বলিনি, এর জন্য আপনি এটাই খোঁচায় আমাকে বের করলেন। না, আপনি খুব সুন্দর করে বললেন। তো সেক্ষেত্রে কিন্তু অনেক রোগীরা এসে বলে যে আমরা তো জানি যে হার্নিয়া এরকম হাঁটতে চলতে ফিরতে গেলে আমাদের পেটের মাঝখানে কিছু একটা ফুলে উঠবে, না অনেক সময় কিন্তু এসে বলেন যে আমার পেট খুব ব্যথা করছে, অথবা অনেকে কনস্টিপেশন হচ্ছে, অনেক দিন ধরে হয়তো বা শক্ত পায়খানা হচ্ছে। তো সেক্ষেত্রে এসে বলে যে আমাদেরকে সার্জন অথবা সার্জারি বিশেষজ্ঞ বলেছে যে তার হার্নিয়া হয়েছে, তাহলে সেটাও পসিবল? পসিবল, অবশ্যই। খুব সুন্দর চমৎকারভাবে বললেন। আরেকটা কিছু যদি জানতে চাই যে এই যে হার্নিয়া হলে পেটে ব্যথার সাথেও আরও কি কোনো সাইন সিমটম হতে পারে অথবা উপসর্গ হতে পারে? আচ্ছা, ইউজুয়ালি তো হার্নিয়াতে পেইন হয় না, সিমটমলেস, জাস্ট সোয়েলিং হয়, ফুলে যায় আর কিছু সামথিং কামিং, আবার অটোমেটিক ঢুকে যাবে। বাট ওই যে পেইন হবে আশেপাশে নার্ভ ইনভলভমেন্ট হলে, স্ট্রেচিং হলে বা অবস্ট্রাকশন হলে এক্ষেত্রে পেইন হবে ইউজুয়ালি। আর যদি বাউল চলে আসে, যদি তার এখন হার্নিয়াতে আমাদের কি আসতেছে উপর থেকে, এটা একটা কথা। ইউজুয়ালি ওমেন্টাম আসে, আর হচ্ছে আমাদের বাউল লুপ আসে, মানে নাড়িভুঁড়ি আসে। হ্যাঁ, আর ওমেন্টাম আর একটা পদ্মা থাকে, পেটের পদ্মা আসে বাংলায় যদি বলি, আর অথবা নাড়ি আসে। তা নাড়ির মধ্যে স্মল বাউল আসে, ছোট যেহেতু। তো সেই ক্ষেত্রে যদি আমাদের নাড়ি চলে আসে তাহলে তো আমাদের, আর যদি অবস্ট্রাক্টেড হয়ে যায় তাহলে তো আমাদের ওই যে ডেফিকেশন হবে না, পেট ফুলে যেতে পারে, পেইন হতে পারে, মানে সিভিয়ার কমপ্লিকেশন হতে পারে। চমৎকারভাবে বললেন, আসলে আমিও আপনার কাছ থেকে জানতে পারলাম, ধন্যবাদ। তবে এরপর যে আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কক্সবাজার থেকে বলতেছি, আসমা। আচ্ছা, জি বলুন, আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। দর্শক, প্রশ্ন করার আগে আপনার টেলিভিশনের ভলিউমটা যদি একটু কমিয়ে নেন তাহলে আপনার জন্য কমফোর্টেবল হবে। জি, আমি ভলিউম কমাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, জি প্রশ্নটি করুন। জি ম্যাম, আমার প্রশ্ন হচ্ছে, আমার নরমাল ডেলিভারি হয়েছে 4 দিয়ে। এখন আমার কক্সবাজার ডেলিভারি হয়, কিন্তু প্রাইভেটে। এখন বাসায় আস্তে আস্তে, মানে বাসায় এসে আল্লাহর রহমতে আমি সুস্থ থাকি, হাঁটাফাটা করতে করতে আমার সেলাইগুলা খুলে যায়। আচ্ছা, কতদিন আগে ডেলিভারি? আচ্ছা, কতদিন আগে হয়েছে ডেলিভারিটা? কতদিন আগে হয়েছে? একটা হয়েছে 13 সালে, একটা হয়েছে 19 সালে,
আর একটা হয়েছে 22 সালে। আচ্ছা, 13, 19, 22 সালে হয়েছে। লাস্টটা হয়েছে 2022 সালে। আচ্ছা, এরপর আমি এখন এই গত মে আমাদের এখানে একটা মানে সস্তায় একটা হসপিটাল দিচ্ছে, কক্সবাজার মা ও শিশু হসপিটাল। ওইখানে গিয়েছিলাম টেস্ট করার জন্য। আমার কিন্তু অনেক অসুবিধা হয়েছে স্ক্রাব করতে, হাঁটতে। আমার মানে জরায়ু নামানো লাগে, ভারী লাগে। তো আমি ওইখানে যখন গেছি, আমাকে ওইখানে মানে আমি মনে করছি এখানে অনেকে বলে সাইডটা অপারেশন করলে মানে কিছু কেটে আবার অপারেশন করলে ভালো হয়ে যাবেন। আমি যখন গেছি আমাকে এখানে পরীক্ষা দিছে প্রায় 10,000 টাকার মতো। আমি কিন্তু পরীক্ষা করার পরে আমাকে বলতেছে কি 50,000 টাকার মতো খরচ হবে আমার সিলাইটা করার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আপনি বর্তমানে কি জানতে চাচ্ছেন, যে আপনার সেলাইয়ের জায়গা কি ফুলে যাচ্ছে অথবা খুলে যাচ্ছে, এই সমস্যাটাই কি? অলরেডি ফুলে গেছে, খোলা। আমি দেখছি আমার প্রস্রাব করার সময়, আমার পিরিয়ড হলে, আমার চলাফেরার সময় আমার অনেক ফেব্রিক করতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি ওই সিলাইটা কি করতে হবে নাকি আমার ওইভাবে চলতে হবে, মানে চললে কোনো জরায়ু সমস্যা হবে নাকি আমার মানে পরবর্তীতে সমস্যা হবে, এই পরামর্শ আমি সামনে থেকে মানে উনি আসলে অনেক সদস্য সবকিছু আমি এইখান থেকেই শুনি। আমি কিন্তু খুব একদম বড় ফ্যান এই নেক্সাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ এবং আপনি আমাদের সাথেই থাকবেন আশা করি, আমাদের অনুষ্ঠানগুলোও দেখবেন এবং আপনার যে সমস্যাটা হয়েছে সেটি নিয়ে এখনই আমাদের যিনি বিশেষজ্ঞ ডক্টর আছেন তার সাথে আমরা কথা বলছি। স্যার, এই যে ওনার যে সমস্যাটা, 3টা সেলাই তার হয়েছে এবং এই যে সেলাইটা বর্তমানে ফুলে যাচ্ছে, এটা নিয়ে যে উনি প্রবলেমে ভুগছেন, করণীয় কি এবং কি করা উচিত, কার কাছে যাওয়া উচিত? শেষ থেকে শুরু করব। জি, আপনি আপনার মতো করে গুছিয়ে সুন্দর করে কার কাছে যাওয়া উচিত? ডেফিনেটলি সার্জনের কাছে যাওয়া উচিত, এটা তো আর কোনো প্রশ্নর অবকাশ নাই। এখন কেন তার এটা হলো, আমরা সিজারিয়ান সেকশন অথবা কোনো অ্যাবডোমিনাল, আমরা ল্যাপারোটমি যেটা করি, একবার পেটে ইনসিশন দেওয়া যদি হয় তো বলা হয় যে হায়েস্ট 70% তার স্ট্রেংথ গেইন করবে, 100% আর কখনো আসবে না। মানে কি হলো, তার অ্যাবডোমেনটা উইক হয়ে গেছে, মানে পেটের যে পাওয়ারটা যেটা থাকে সেটা তার উইক হয়ে গেছে, তার আগের স্ট্রেংথ নাই। সেটা হয়েছে তার 3বার, তার মানে রিপিটেড চাইল্ড বার্থ, যেটা তার স্ট্রেংথ নাই। ইভেন আমি একটা প্রায় 6 মাস আগে একটা অপারেশন করলাম, ডাইভারিফিকেশন অফ রেকটাই, সিজারের পরে কমন, এটা হার্নিয়া না, হার্নিয়া অন টাইপ অফ, তার অ্যাবডোমিনাল যে রেকটাস মাসেলটা ফাঁকা হয়ে গেছে। এটা আমি ম্যাশ রিপেয়ার করে দিছি, পেশেন্ট ভালো। তো তারটা কোথায় ফুলছে, কতটুকু ফুলছে, এটা তো অবশ্যই একজন সার্জন ডিসিশন নিবে এবং হি অর শি শুড প্ল্যান যে এটা এখন কী করলে বেটার তার জন্য। এবং তার মনে হয়, তার কথা শুনে আমার যেটা মনে হলো, তার সিজারের পর ওখানে উন্ড ইনফেকশন হয়তো বা হিস্ট্রি ছিল। উন্ড ইনফেকশন একটা কজ ইনসিশনাল হার্নিয়া হওয়ার, হয়তো বা এরকম কিছু তার ছিল। তো এখন সে আরও কিছু কথা বলেছে যে তার প্রস্রাবের সমস্যা হচ্ছে, হয়তো বা তার এখান থেকে ব্লাডার ইনভলভমেন্ট আছে কিনা, যদিও নিচের দিকেই তো সিজারের সেকশনটা হয়, ব্লাডার থাকে। এবং উনি জরায়ুর কথাও বলছিলেন যে ওখানে কোনো সমস্যা হয়েছে হয়তো। এটাই তো, ইট শুড বি ইভ্যালুয়েটেড ফার্স্ট। আগে সুন্দর করে তার ইভ্যালুয়েট করতে হবে যে কি কন্ডিশন আছে, কিভাবে আছে। সে অনেক টেস্ট করিয়েছেন বললো, হয়তো বা এইভাবেই তাদেরকে প্ল্যান করা হয়েছে। তো তার জন্য অ্যাডভাইস যেটা, যে 3টা যেহেতু হয়েছে, হয়তো ফ্যামিলি কমপ্লিট, এখন তার একটা ভালো সার্জনের কাছে নিয়ার বাই, অথবা যদি সে ঢাকা আসতে চায় ভালো সার্জনের কাছে যেয়ে এটা ভালো করে উনি অবশ্য চেষ্টা করেছিলেন, কেননা উনি মা ও শিশু হসপিটালে গিয়েছেন। উনি বলছিলেন যে 10,000, 50,000 টাকা বিভিন্ন ধরনের পরীক্ষা সে করেছে। 10,000 টাকার পরীক্ষা করছে, পরেরটার জন্য 50,000 টাকা, এরকম কিছু একটা। তো এখানে যে পরীক্ষার ব্যাপারগুলো এসেছে, এটা কি অপারেশনের আগে কি ধরনের কোনো পরীক্ষা দরকার? পরীক্ষা হচ্ছে ইভ্যালুয়েট করার জন্য হয়তো করেছেন। আচ্ছা, আই থিংক তার হয়তো বা সিটি স্ক্যান করছেন, কারণ হচ্ছে যদি আমাদের ইনসিশন হার্নিয়াতে যদি আমাদের মানে এই যে সেলাইয়ের জায়গায় যে ফুলে ওঠার মতো, এটা ভলিউমটা দেখার জন্য, অনেক দিন ধরে আছে তার, অনেক ফুলে গেছে, পেটের ভিতর থেকে জিনিসগুলো বাইরে বের আসতেছে। এটা ভলিউমেট্রিক অ্যাসেসমেন্টের জন্য হয়তো বা আমাদের সিটি স্ক্যানটা করে কতটুকু বের হয়ে এসেছে, কতটুকু তার আছে, সেটা আবার পেটে ঢুকাইলে তার
ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার রেইজ করবে কিনা, লাগবে কিনা, এইসব ম্যানেজমেন্ট করা প্রোটোকল, মানে ম্যানেজমেন্ট প্ল্যানের জন্য ডেফিনেটলি সে হয়তো বা কোয়ালিফাইড জায়গায় গিয়েছেন, যেহেতু একটা বড় হাসপাতালের নাম বললো, তাহলে একটা সিটি করলেই তো অনেক কস্ট চলে আসবে। সিটি স্ক্যান করলে তো অটোমেটিক 7,000-8,000 টাকার উপরে মনে হয় অ্যাবডোমেন সিটি বা আরো বেশি হতে পারে, চলে আসবে। আচ্ছা, তো অতএব এই জন্য হয়তো তার এত, আর জেনারেল ফিটনেস ইনভেস্টিগেশন তো আছেই, সেই ক্ষেত্রে ব্যাপার। একটা প্রশ্ন যদি করতাম যে রোগী যেমন বলছিলেন যে তার বেশ কিছু টাকা কিন্তু খরচ হয়ে গেছে, এবং বলা যায় যে আসলে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে অর্থনৈতিক যে অবস্থা মানুষের, 50,000 টাকার মতো কিন্তু টেস্ট লাগছে। সেটা কি আসলে সব রোগীরই লাগে এরকম? না, সব রোগীর লাগে না, সব রোগীর লাগে না। আবার অনেক ক্ষেত্রে নির্ভর করে আর কি, হ্যাঁ, যে আমরা কিছু মনে করে বা যেটা হয়তো বা ভালো থাকবে, সবাই হয়তো রিস্কটা নিবে না, এটাই আর কি। আচ্ছা, তো যেহেতু কস্টের ব্যাপারটা চলেই আসছে, টাকা পয়সার ব্যাপার চলে আসছে, এই যে হার্নিয়ার অপারেশন, যেমন আমাদের রোগীটা কিন্তু ফোন দিয়েছে কক্সবাজার থেকে, আমরা আবার কথা বলছি ঢাকাতে। আসলে ঢাকাতে কিরকম চিকিৎসা সুবিধা এবং ঢাকার বাইরে কিরকম চিকিৎসা সুবিধা? ঢাকার বাইরে আর ঢাকাতে, এখন আমার তো ঢাকার বাইরে এখন ইদানিং আর দেখা হয় না আর কি। তবে অবশ্যই আমাদের সার্জনরা আছে বিভিন্ন জায়গায়, আমার নিজেদেরই কলিগ ছিল, বন্ধু বান্ধব ছিল, বাট লজিস্টিক সাপোর্টগুলো সেখানে কতটুকু আছে সেটা একটা ফ্যাক্টর। কারণ এই পেশেন্টের কিন্তু অপারেশনের পরে যদি তার প্রেশার বাড়ে, সেক্ষেত্রে তার কিছু সাপোর্টের প্রয়োজন হতে পারে, তার একটু ভালো জায়গায় করানো ভালো। সেই ভালো জায়গাটা সে কক্সবাজারে পাবে কিনা, সেই সাপোর্টগুলো অ্যাডিকুয়েট পাবে কিনা, সেটা তো তাকে দেখে নিতে হবে। এ ব্যাপারে একটা আসলে ব্যাপার, সেটা হচ্ছে আসলে সরকারি মেডিকেল কলেজ কিন্তু আমরা জানি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়েছে, কক্সবাজারের মতো জায়গাতেও হয়েছে। তো এই যে সরকারি মেডিকেল কলেজগুলো হয়েছে, হসপিটালও আছে, তো সেখানে তো হার্নিয়া এখন খুব একটা আসলে মোটামুটি বলা যায় খুব ছোটখাটো অপারেশনই, বেসিক অপারেশন, হার্নিয়া বেসিক অপারেশন অনেক আগে থেকেই মেডিকেল কলেজে, সরকারি জায়গায়, আশেপাশে ক্লিনিকে, কম বাজেটে বেশি বাজেটে হার্নিয়া হচ্ছে। ইভেন বরং আমাদের কাছে হার্নিয়া কম আসে, কারণ আমরা যে একটু পশ জায়গায় কাজ করি, ভিআইপি জায়গায় কাজ করি, আমাদের কাছে বরং হার্নিয়াটা খুব একটা থাকে না, কারণ দেখা যাচ্ছে অনেক আশেপাশে অনেক কমে করে ফেলতেছে। হ্যাঁ, তো এই জন্যে মানে হার্নিয়াটা হচ্ছে, কিন্তু সেটা হয়তো বা বাইরে করলে ইনফেকশনের একটা বেশি হচ্ছে, পেশেন্ট প্রথমে বুঝতেছে না, বা অতটা সব দিকের সাপোর্ট মেনটেন করে, স্টেরিলিটি মেনটেন করে হয়তো করতে পারতেছে না, এটা হয়তো একটা ফ্যাক্টর থাকে। হ্যাঁ, সেটা যত ভালো জায়গায় করবে তত সব এনভায়রনমেন্ট নিট অ্যান্ড ক্লিন হবে, ইনস্ট্রুমেন্টের গুলো ফ্যাসিলিটিটা ভালো থাকবে। এটা আসলে চমৎকারভাবে বললেন। যে দর্শক আমাদেরকে ফোন দিয়েছিলেন কক্সবাজার থেকে, আসলে তার প্রতি আমাদের অনুরোধ, আমাদের সার্জারি বিশেষজ্ঞ যেটা বলেছেন যে আপনার যেহেতু একটু হয়তো বা জটিল অবস্থা আছে, 3বার অপারেশনের পর আপনার এইরকম সেলাইয়ের জায়গায় ফুলে উঠছে, হার্নিয়া হয়েছে, তো আপনি যদি আসলে একটু ভালো জায়গায় আসেন, বিশেষ করে যদি একটু ঢাকা কেন্দ্রিক যদি আপনার ট্রিটমেন্টটা হয়, আপনার যদি পরীক্ষা নিরীক্ষা হয় এবং পরবর্তীতে আপনার অপারেশনের ব্যাপারটি হয়, তাহলে হয়তো বা এটি আপনার শরীরের জন্য ভালো হবে এবং এটি পরবর্তীতে আর তৈরিও হবে না। স্যার, এক্ষেত্রে আপনার কাছে আমি একটা কথা বলি, যেটা হচ্ছে আমরা যে ইনগুইনাল হার্নিয়া যেটা বললাম, বাইরে অহরহ হচ্ছে, ইনগুইনাল হার্নিয়া অনেক আগে থেকে হচ্ছে, ইনসিশনাল হার্নিয়া হয়তো হচ্ছে, বাট ইনগুইনাল হার্নিয়া থেকে ইনসিশনাল হার্নিয়া কিন্তু অনেক বড় অপারেশন। আচ্ছা, তার মানে অপারেশনের মধ্যেও ব্যতিক্রম আছে, খুব গুরুত্বপূর্ণ, এবং এটি কিন্তু আসলে এই অনুষ্ঠানটি না হলে দর্শকরা বুঝতেই পারতেন না যে হার্নিয়ার অপারেশন ভেদেও অপারেশনগুলো যে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে স্যার আপনার কাছে প্রশ্ন, যে এই যে ঢাকার বাইরে অপারেশনগুলো হচ্ছে, তো সেগুলোর মান কেমন হচ্ছে, এবং এই যে ঢাকার মধ্যে যেগুলো হচ্ছে সেগুলোর মান কেমন হচ্ছে, এবং এগুলোর চিকিৎসা খরচ কীরকম? আচ্ছা, ইনগুইনাল হার্নিয়া থেকে ইনসিশনাল হার্নিয়ার খরচ বেশি হচ্ছে, সেটা উনি বললেন, আমাদের দর্শকই বললেন একজন। আর মান ভালো, যদি বাইরে অনেক বড় বড়, যেমন চিটাগাঙে, খুলনাতে, রাজশাহীতে বড় বড় ক্লিনিক আছে, মানে অপারেশনের আউটকামটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। সার্জনের কাজ হচ্ছে জাস্ট ডু দ্য সার্জারি। অ্যানেস্থেশিয়ার ডাক্তার থাকে সার্জনের সাথে, সে পেশেন্টের ঘুম পাড়ানো, ঘুম থেকে ওঠানো বা অ্যানেস্থেশিয়া দিয়ে যেটা করে সেটার উপরে সে কাজ করে, সেই কাজটা সে দেখে। এখন সার্জন খুব সুন্দর অপারেশন করে আসলো, ইনফেকশন হলো, এ দায়িত্বটা কার? ডেফিনেটলি কিছু ফ্যাক্টর থাকে, বাট ইনস্ট্রুমেন্টাল যে হ্যাজার্ডগুলো, যে সুতাটা দিল, সেই সুতাটা দেখা গেল যে ক্লিনিকে করতেছে সেই ক্লিনিকের সুতাটা অতটা ভালো না, অথবা ইনস্ট্রুমেন্টগুলো প্রপারলি স্টেরিলাইজেশন হচ্ছে না, মানে পরিষ্কার করা হচ্ছে না হয়তোবা, এই জন্যে পরবর্তীতে তার ইনফেকশন রেটটা বাড়তেছে, অথবা নিট অ্যান্ড ক্লিন না হাসপাতালের জায়গাগুলো, এগুলো সব একটা ফ্যাক্টর, পিসফুল ফ্যাক্টর। তো সেই ক্ষেত্রে
সার্জন কিন্তু যে ক্লিনিকে যে করে দিয়ে আসতেছে, অনেক ক্ষেত্রে আছে দেখা যায় ক্লিনিক থেকে ডাকে যে স্যার আসেন অপারেশনটা করে দেন। আমি এই কাজ কখনো করি না। তো যাই হোক, এটাতে হয় কি, সার্জনের ওইটাতে দায়িত্ব কম থাকে, যে সার্জন গেল অপারেশন করে চলে আসলো, পেশেন্ট অটোমেটিক টেবিলে শোয়ানো, সার্জন যাচ্ছে অপারেশন করে চলে আসতেছে। সেক্ষেত্রে পেশেন্টের সে প্রপার কেয়ারটা হয় না, এবং তখন দেখা গেল নন মেডিকেল পার্সন বা ক্লিনিকে যারা, তারা পেশেন্টটাকে ম্যানেজ করতেছে। তো সেই ক্ষেত্রে একটু মিসম্যানেজমেন্ট হতেই পারে, ইনফেকশনের রেট বাড়তে পারে। পরবর্তীতে এটাও দেখা গেল ওই সার্জন অথবা বাইরে কোথাও তাকে হ্যান্ডেল করতে হয়। তো এই ফ্যাক্টরগুলো নির্ভর করে, কিন্তু আলটিমেটলি মানে সব কিছু একজনের উপর নির্ভর না। সার্জারিটা টিম ওয়ার্ক। এখানে সার্জন একা কোনোদিনও কোনো অপারেশন করতে পারবে না। সার্জন থাকবে, অ্যানেস্থেটিস্ট থাকবে, অ্যাসিস্ট্যান্ট থাকবে, মানে পুরো মিলে আসলে একটা সুন্দর একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, পরিবেশ তৈরি হবে। স্ক্রাব নার্স থাকবে বাইরের বিষয়ে। আমাদের দেশে আমরা এই হার্নিয়ার অপারেশনটা নিয়ে আরো বেশ কিছু কথা জানবো, কেননা হার্নিয়ার অপারেশন অনেক কিছু উপর ডিপেন্ড করছে সফলতাটা। তবে এই পর্যায়ে নিতে হচ্ছে আরেকটা বিরতি। দর্শক কেমন আছেন, অনুষ্ঠান থেকে চোখ সরাবেন না, এই পর্যায়ে চলে যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আছে কেমন আছেন অনুষ্ঠানে কথা বলছিলাম গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, এবং সেটি হচ্ছে হার্নিয়া এবং এই হার্নিয়ার অপারেশন নিয়ে। স্যার, আমরা বিরতিতে যাবার আগে অপারেশন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছি। জানতে চাচ্ছি, এই যে সরকারি এবং বেসরকারি দুই জায়গাতেই যে হচ্ছে অপারেশনটা, আসলে তো সরকারিতে একটা বিশাল জনগোষ্ঠী যাবেই সবসময় এবং তাদের অপারেশনও হবে। তবে এই যে সরকারি এবং বেসরকারি দুই জায়গায় আসলে খরচের তারতম্যটা কীরকম, এবং আসলে রোগীদের কখন কোনটা প্রেফার করা উচিত, সরকারি প্রেফার করা উচিত নাকি বেসরকারি প্রেফার করা উচিত, আপনার মতামত থেকে? সবাই তো বেসরকারি এফোর্ড করতে পারবে না। সরকারিতে কি হবে, সরকারিতে সার্জন চার্জ নাই, অ্যানেস্থেশিয়া চার্জ নাই, অনেক ওষুধ আপনার সাপ্লাই পাওয়া যাবে। যেমন ঢাকা মেডিকেলে আমি যখন ছিলাম, পার ডে একটা বড় অপারেশন করা পেশেন্টের পিছনে অ্যারাউন্ড 1500 থেকে 2000 টাকার ওষুধ গভর্নমেন্ট সাপ্লাই দিত তখন। এখনও হয়তো দেয়, যদি আমি এখন জানি না। কিন্তু এটা তো আপনি প্রাইভেটে পাবেন না। প্রাইভেটে হলে আপনার সার্জনের ওটি চার্জ, টিম চার্জ, অ্যানেস্থেশিয়া চার্জ, কেবিন ভাড়া, যেগুলো আপনি ওখানে ফ্রি পাচ্ছেন। তো সেক্ষেত্রে তো আপনার ডেফিনেটলি বেসরকারিতে খরচ বাড়বে। দারুণভাবে বললেন। এই ক্ষেত্রে জানতে চাই, এই যে সরকারি এবং বেসরকারি যে ব্যাপারটা, আসলে খরচটা কীরকম থাকে? যদি কোনো পেশেন্টকে বলেন যে আসলে আপনার হার্নিয়ার আজকে অপারেশন করতে হবে, তাকে কীরকম খরচের কথা চিন্তা করে সে বেসরকারিতে ভর্তি হতে পারে অথবা সরকারিতে ভর্তি হতে পারে? আচ্ছা, ইনগুইনাল হার্নিয়াতে খুব বেশি খরচ পড়ে না। এখন বলেন যে বেসরকারির মধ্যে আবার কেমন খরচ হবে। এখন আপনি যদি এখন ওই যে ভাগ আছে এভারকেয়ার, ইউনাইটেড, তারপরে যে আপনি যেখানে আছেন, আমি যেখানে আছি, আমাদের এখানে খরচ বাড়বে ডেফিনেটলি, কারণ আমাদের চার্জ বেশি, বাকি সবকিছু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার থাকে, যেহেতু এখানে স্টাইলটা মেইনটেইন করতেছে। আবার ক্লিনিকে, আবার ঢাকার ভিতরে ক্লিনিকে অনেক কমে হচ্ছে আর কি। অ্যারাউন্ড এটাই, মানে বেশি হয় না। হার্নিয়া, ইনগুইনাল হার্নিয়া হলে তো সবকিছু মিলে অ্যারাউন্ড 40-30, ইভেন ছোটখাটো ক্লিনিকে আর অনেক কমে হয়ে যাচ্ছে। এই যে অপারেশনের পরে একটা জটিলতা নিয়ে কিন্তু আমরা খুব চিন্তা করি, সেটা হচ্ছে ইনফেকশন। এবং অনেকেই আমরা প্রেফার করি যে আসলে একটু সরকারিতে তো ওরকম হাইজিন যেহেতু মেনটেন হয় না, আমরা একটু বেসরকারিতে গেলে হয়তো বা আমাদের ইনফেকশনটা হবে না। তো সেক্ষেত্রে আসলে রোগীদের কিভাবে কি চিন্তা করা উচিত? তবে এই প্রশ্নটা আপনাকে করার আগে একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আমার 5-6 মাস থেকে আমার একটা সমস্যা, আমার একটা বড় হয়ে গেছে আর একটা ছোট হয়ে গেছে, মাঝে মাঝে ব্যথা করছে। ক্লিয়ার হয়নি ঠিক, আরেকবার পরিষ্কার করে বলবেন? আমার একটু বড় আর ছোট হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে প্রায় 15-20 দিন থেকে একটু ব্যথা করে, 5-10% পর্যন্ত ব্যথা। ছোট হয়ে গেছে? হ্যাঁ, একটা ছোট হয়ে গেছে, একটা বড় হয়ে গেছে। অন্ডকোষ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে। আপনার বয়স কত বাবা? হ্যাঁ, আমার বয়স হচ্ছে 36 বছর। 36? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। 5-6 মাস থেকে দেখছে। এমনি কি সেখানে ব্যথা আছে? হ্যাঁ হ্যাঁ, একটু ব্যথা আছে। আচ্ছা স্যার, আপনি কি কোনো প্রশ্ন করতে চান? তার অন্ডকোষের সাইজ একটা ছোট হয়ে গেছে। আজকে টপিকসের বাইরে চলে যাচ্ছে তো এই জন্য আর কি। আচ্ছা, যে ওনার কি কোনো কিছু উপর থেকে নিচে কাশি দিলে ফুলে ওঠে কিনা, এরকম কি কোনো কিছু কাশির সাথে ফুলে ওঠে কিনা? আচ্ছা, যদিও আজকে আমাদের বিষয়টা আসলে হার্নিয়া, আপনার বিষয়টি যদিও আসলে এই কেন্দ্রিক নয়, তবে আমাদের সার্জারি বিশেষজ্ঞ সার্জনই আছেন, তিনি আপনাকে সাহায্য করছেন আসলে কিভাবে আপনাকে হেল্প করা যায়। আপনি কি জানতে চাচ্ছেন?
আমার বর্তমান উনি আসলে কি করবে, করণীয় কি? আচ্ছা, ওনার যে ব্যথা হচ্ছে প্লাস হচ্ছে একটা বড় হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, আমি ওনার সাউন্ডটাও ক্লিয়ার শুনতে পেলাম, ওনাকে ডেফিনেটলি একজন সার্জারি ডাক্তার দেখানো উচিত। উনি দেখে এটা মানে একদম সরাসরি তাকে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ডিসিশন দেয়া। যদি বড় হতো তাহলে বলতাম যে হয়তো বা হাইড্রোসিল কিনা, পানি জমছে কিনা, অথবা আপনার টিউমার কিনা টেস্টিকুলার, যেহেতু 36 বছর বয়স, তো আপনার এই বয়সে সেমিনোমার চান্সটা বেশি। 20 থেকে 30 হচ্ছে আপনার ওই যে ডিসজার্মিনোমা, যেটা আর কি টেরাটোমা, আর এখন 30 থেকে 40 সেমিনোমা। এই দুইটা টিউমার, টেস্টিকুলার যে দুইটা টিউমার, অন্ডকোষের টিউমার, বলা হয় যে এত অল্প বয়সে টিউমার হয়েছে, কিন্তু এটা না, এই টেস্টিকুলার টিউমারের বয়স হচ্ছে এটা তো আরো কম বয়সে হবে। তো যেহেতু কিন্তু তার কথাটা আমি ক্লিয়ার না, কমে যাচ্ছে, মানে কি অ্যাট্রফি, এটা কি কোনো ব্লাড সাপ্লাই হ্যাম্পার হচ্ছে কিনা, অথবা কোনো ট্রমা ছিল কিনা, আগে তার ওখানে আঘাত লাগছে কিনা, ট্রমাটিক কারণে অ্যাট্রফি হয়ে যাচ্ছে কিনা, তো একটু সার্জনকে দেখালে উনি বুঝতে পারবে। নিশ্চয়ই দর্শক আপনি জেনে উপকৃত হবেন যে আমাদের যিনি সার্জারি বিশেষজ্ঞ, আপনি যদি কোনো সার্জারি বিশেষজ্ঞের কাছে সরাসরি যোগাযোগ করেন, অথবা আমাদের যিনি আছেন আপনি যদি ঢাকায় এসে আমাদের ডক্টর হালদার কুমার গোলাপ তার সাথেও দেখা করেন, যোগাযোগ করেন, তাহলে আসলে সরাসরি দেখে পরীক্ষা নিরীক্ষা করে এই বিষয়ে আসলে আপনাকে একটা ডিসিশন দেওয়া যাবে যে আসলে আপনার করণীয় কি, অবস্থায় কি করা উচিত এবং কারণটা কি। আর নিশ্চয়ই দর্শক উপকৃত হবে। স্যার, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে ইনফেকশন হওয়ার যে একটা প্রবণতা থাকে অপারেশনের পরে, হার্নিয়া অপারেশনের পরও তো থাকে, তো সেক্ষেত্রে আসলে সরকারি বেসরকারি ভেদে কি আলাদা কোনো উদ্যোগ নেওয়া হয়, নাকি আসলে রোগীদের মানে কি চিন্তা করে কোন হসপিটালে, কোন ধরনের হসপিটালে সাধারণত যাওয়া উচিত? আমরা তো অবশ্যই একটা ওটি শুড বি আইডিয়াল। আচ্ছা, আইডিয়াল ওটির যে প্রোটোকলগুলো আছে সেটা মেনটেন করতে হবে। যেমন আপনার পেশেন্ট পার্টির লোক অ্যালাউ করা যাবে না, প্রথম কথা। ওটির ধাপ থাকবে, ট্রানজিশন রুম থাকবে, সার্জন রুম থাকবে, আলাদা রুম থাকবে। তো বাইরে দেখা যায়, যারা দর্শক যারা শুনতেছেন তারা হয়তো জানবেন, বা যদি কোনোদিন কোনো ওটিতে যেয়ে থাকেন, বাইরের অনেক ওটি আছে, দেখা যায় যে আপনার ক্লিনিকের ম্যানেজার ঢুকে যাচ্ছে, রোগীর লোক ঢুকে যাচ্ছে। তা এগুলো করা যাবে না, কারণ ইনফেকশন যাবেই, তাদের যে ড্রেস সবখানে ইনফেকশন আছে। শাওয়ার নিয়ে যাওয়া উচিত আরও ইন্টারন্যাশনাল প্রোটোকলে। হ্যাঁ, যারা সার্জন যাবে শাওয়ার নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করি, আমরা ওয়াশ নিয়ে ড্রেস চেঞ্জ করে যাই, মন্দের ভালো। বাট বাইরের লোকজন যদি ঢোকে, আমরা আমাদের ওটিতে কি করি, আমরা স্ট্রিক্টলি আমাদের দাঁড়ানো থাকে যে কেউ ঢুকবেন না। আমার রোগী আছে পোস্ট অপে, স্যার আমি দেখতে যাব, তাদেরকে বলে নিচে থেকে ড্রেস কিনে আনেন, একটা গাউন কিনে এনে ওইখান থেকে গাউন পরে সে ঢুকে। মানে চেষ্টা করি আমরা যাতে আমাদের পরিষ্কারটা থাকে, মেনলি এটাই আমাদের যতটা। এবং কিছুদিন পর পর আমরা ওটি ফিউমিগেট করি, যে আমাদের এই ঈদের সময় আমাদের 4 দিনের ওটি বন্ধ ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতা মেইনটেইন করা। একেবারে আসলে তো দেখা যায় সরকারি হসপিটাল যেগুলো, বিশেষ করে যেগুলো মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেমন আমাদের এখানে বিএসএমএম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেখানেও তো আসলে তারা এগুলো চিন্তা করেন, দেখেন, তারা তাদের মতো করে চিন্তা করেন। একাডেমিক ইনস্টিটিউট, সেখানে তো এটা হবেই। সেটি আসলে ব্যাপারটা যেটা হচ্ছে, কোনো রোগী যখন হার্নিয়ার অপারেশন করেন, তখন আসলে তার এবং তার পরিবারের লোকজনদের আসলে একটা বিশেষ ব্যাপার মেনটেন করা উচিত, সচেতন থাকা উচিত, কোনোভাবে যাতে ইনফেকশন না হয়। এটি আপনি খুব সুন্দরভাবে বলেন। স্যার, এই পর্যায়ে যদি বলেন যে আসলে হার্নিয়ার অপারেশন সাধারণত কয় প্রকারের হয়, অপারেশনের মধ্যে কি কোনো প্রকারভেদ আছে কিনা? প্রকার মধ্যে আছে। এই যে এখন যে বেসিক প্রকারভেদ যেটা নাওয়েডেজ, যেমন ল্যাপারোস্কোপিক এরা চলে আসতেছে, ল্যাপারোস্কোপিক এরা, তো সেক্ষেত্রে প্রথমে আমরা ল্যাপারোস্কোপি আর ওপেন এটাতে বলি। আচ্ছা, এখন যদি আমরা মনে করি যে বাইরে হয়তো বা ল্যাপারোস্কোপির এত ফ্যাসিলিটি নাই বা কস্ট হিসেবে আসতেছে নাই, তাহলে আমাদের হার্নিয়ার বেসিক দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে আমরা জালি দিব, পেশেন্ট ল্যাঙ্গুয়েজ, জালি দিব নাকি জালি দিব না, যেটাকে আমরা বলি মেশ, হার্নিওপ্লাস্টি আর হার্নিওরেফি। তো এই একটা প্রকারভেদ। ইউজুয়ালি দেখা যাচ্ছে খরচ বাঁচাইতে বা পেরিফেরিতে সময় বাঁচাইতে, অথবা স্কিল ডেভেলপ না। তো বাইরে যে সার্জন, যারা যদি কোনো সার্জন ওটি করে, ডেফিনেটলি হি অর শি কোয়ালিফাইড, কারণ তারা এটা পারবেই। তো সেক্ষেত্রে আর ওই কোয়ালিটির বিষয়টা আমি যাচ্ছি না, কিন্তু সময় বাঁচাইতে, তারপরে খরচ বাঁচাইতে, এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তোবা হার্নিওগ্রাফি করে দিচ্ছে, ম্যাশ দিচ্ছে না। মানে এটা আসলে আপনার পেশেন্ট বেসিসে অথবা পেশেন্টের কন্ডিশনের উপর অনেক কিছুর উপর আপনারা ডিসিশন দিচ্ছেন কি ধরনের হার্নিয়ার অপারেশন লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার ব্যস্ত সময়ের মধ্য থেকে আমাদের নেক্সাস টেলিভিশনের দর্শকদেরকে আজকে সময় দিয়েছেন এবং হার্নিয়ার অপারেশন নিয়ে অনেক কনসার্ন, অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন, অনেক বিষয়ে উপদেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং এই হার্নিয়ার অপারেশন বিষয়ে
কথা শুনেছেন, আমাদের সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ, উপদেশ এবং যে কথাগুলো বলা হয়েছে সেগুলো শোনার চেষ্টা করেছেন এবং বোঝার চেষ্টা করেছেন। আসলে হার্নিয়া যদি হয়ে থাকে তাহলে আসলে দেখা যায় যে একমাত্র উপায়ই হচ্ছে অপারেশন করা এবং অপারেশন করা। তাই যখনই হার্নিয়ার বিষয়টি হবে তখন অবশ্যই আপনার নিকটস্থ যিনি সার্জারি বিশেষজ্ঞ থাকবেন অথবা সার্জন থাকবেন তাকে দেখিয়ে নিয়ে অপারেশন করে নেওয়াটাই আসলে আপনার শরীর এবং স্বাস্থ্যের জন্য ভালো হবে। আজ এ পর্যন্তই, নিশ্চয়ই দেখা হবে সামনে আগামীতে কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, দেশটাকে ভালোবাসবেন, আর হ্যাঁ, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।